চলে আয় না, লাত্তি মারলে কি হবে? স্বার্থ গরুর পিঠে হাত বুলিয়ে সায়নকে দেখিয়ে বলল। ওই ভিতরটাকে একটা ঘুঁটো দিয়ে হয়তো। আতকে উঠল সায়ন। গরু বাঁধা, অথচ না না বলে আত্মনাদ ছুড়ল সে। স্বার্থ মজা পেয়ে গেল। গরুর রশিতে হাত দিয়ে বলল। এই দিলাম, খুলে দিলাম। সায়ন ভীত সন্ত্রস্ত হয়ে বলল। না না প্লিজ, এমন করিস না। শওকত ওর চেঁচানো শুনে এগিয়ে এলেন, শুধলেন। কি হয়েছে? আবার কি করেছ তুমি স্বার্থ? স্বার্থ বাবাকে দেখেই ভদ্র হয়ে মাথা নত করে দাঁড়ালো। অয়ন কলা চিবোতে চিবোতে বলল। মেজো ভাইয়া বলল ভাবিকে গোল আলু দেওয়ার ভয় দিচ্ছে। সায়ন দুপাশে ঘাড় নেড়ে বলল। না না বাবা, ভয় দিচ্ছে না, আমরা তো খেলছিলাম। তক্ষুনি গরুটা ছুট লাগালো। ভ্যাবাচেকা খেয়ে গেল সবাই। স্বার্থ বোকা হয়ে গেল সবার আগে। চেয়ে দেখলো গরুর রশি ছুটে গেছে। জিভ বেরিয়ে এলো ওর। ও তো ভয় দেখাতে চেয়েছিল, রশি খুললো কি করে? ততক্ষণে গরু গেট পেরিয়ে চলে গেছে। সেই সাথে বদলেছে বাড়ির পরিবেশ। শৌকত সহ বাড়ির পুরুষ ছুটতে হলো সকলকে। টানা 2 ঘন্টা ছোটাছুটি করে আর টানা হাসটার পর ওই বিশাল মাপের ষাঁড়কে আয়ত্তে আনা গেল। কিন্তু স্বার্থ বাঁচল না। ওর দুটো হাত ক্রস করে ধরে ইচ্ছে মতো বগলেন শওকত। ধমকে ধমকে বললেন। আর এরকম ফাজলামো করবে? স্বার্থ আনত হয়ে মাথাটা নাড়ল দুপাশে। তারপর বাবার কথায় 4বার কান ধরে উঠবসও করলো। শওকতের হাত পা ছিলে গেছে। কোনোই থেকে চামড়া উঠে গেছে এক হাতের। তনিমা স্যাবলন লাগালেন, সেক দিয়ে দিলেন। এরপর রুমে গিয়ে বিছানায় শুয়ে একটু চোখ বুঝলেন তিনি। আজই ফিরেছিলেন, আর আজই এসব। ক্লান্তিতে জুতো অবধি খোলার ইচ্ছে হলো না। কিছুক্ষণ পর টের পেলেন দুটো নরম হাত পড়েছে পায়ে। চোখটা হালকা করে একটু খুললেন শওকত। দেখলেন স্বার্থ খুব আস্তে আস্তে উনার বুট খুলে দিচ্ছে। মাঝে একবার ঘাড় উঁচিয়ে দেখলো বাবা সজাগ কিনা। যখনই ও তাকায়, শওকত চোখ বুঝে নেন, ভান করেন ঘুমের। স্বার্থ ওনার গোড়ালিতে লেগে থাকা ধুলো নিজের পরনে টি শার্ট দিয়ে মুছে দিল। এরপর জুতো জোড়া গুছিয়ে রেখে এলো সেলফে। বাবার পায়ের নিচে কুলবালিশ পেতে দিল, যাতে ঘুমোতে আরাম হয়। বাবার মুখে আলো পড়েছিল বলে পর্দাটাও টেনে দিল সে। ফ্যানের স্পিডটা বাড়িয়ে রাখলো একটু। সব শেষে ফিরে যেতে নিলেই শওকত ডাকলেন। এই যে চোর ছেলে। স্বার্থ দাঁড়িয়ে গেল, ফিরে চাইলো ভয়ে ভয়ে। শওকত উঠে বসলেন, মোলায়েম কণ্ঠে ডাকলেন। এদিকে এসো। স্বার্থ হাতের বল দেখিয়ে বলল। আমি তো শুধু বলটা নিতে এসেছিলাম, তোমাকে বিরক্ত করতে চাইনি। এসো এদিকে। স্বার্থ এগিয়ে এলো, দাঁড়ালো মাথা নুইয়ে। শওকত ওর হাত টেনে পাশে বসালেন, অথচ একবারও মাথা তুলল না ছেলেটা। ভদ্রলোক বললেন। এত ভয় পাও কেন আমাকে? আমি কি তোমাকে মারি? স্বার্থ চুপ। বেশি দুষ্টামি করো দেখে তো মারতে হয়। শাইনের মতো একটু ভদ্র হলো তো পারো। এই যে আজকে যে কাজটা করলে, কত মানুষের ঝুঁকি পোহাতে হলো বলো তো। স্বার্থ মিনমিন করে বলল। সরি বাবা। শওকত খেয়াল করলেন ছেলের বলটা পুরনো হয়ে গেছে। মানিব্যাগ থেকে একটা নতুন নোট তুললেন তিনি, ওর হাতে দিয়ে বললেন। নাও আরেকটা বল কিনে নিও। স্বার্থর কাচুমাচু চেহারায় চাঁদ উঠল অমনি। দুগাল ভরে হেসে বাবার দিকে চাইল সে। টাকা হাতে নিয়ে বলল। থ্যাংক ইউ বাবা। শওকত হেসে মাথায় হাত বোলালেন। স্বার্থ পুরনো বলটা ছুঁড়ে ফেলে দিয়ে বলল। তাহলে এটাকে আর লাগবে না। কিন্তু ওটা গিয়ে পাশের দেওয়ালে বাড়ি খেয়ে ফেরত এলো। উড়ে এসেই শওকতের ঘাড়ের উপর পড়ল। ব্যথায় ছিটকে উঠলেন ভদ্রলোক। ঘাড় চেপে ধরলেন এক হাতে। রেগে রেগে বললেন। এই জন্যই তুমি বকা খাও। যাও যাও তুমি এখান থেকে। স্বার্থ জিভ কাটল। আতঙ্ক আর ধমকে ভোর দৌড় দিয়ে ছুটে গেল সবেগে। কি হলো ভাইজান? চলো। শওকতের ধ্যান ছুটল। নড়ে উঠলেন। সাইফুলের ভেতরে ঢুকে গেছে। এপাশ ফিরে আলগোছে ভেজা চোখটা মুছে নিলেন তিনি। এসে বসলেন সোফায়। আর চোখে দেখলেন স্বার্থকে। বাইরে এত গরম, তাই আসা মাত্রই তনিমা সবার সামনে ঠান্ডা শরবত রেখেছেন। স্বার্থ মায়ের সাথে কথা বলতে বলতে একবার আশেপাশে দেখলো। জিজ্ঞেস করলো। চোরটা কোথায়? চোর আবার কি রে? ওর নাম নেই? স্বার্থ গ্লাসে চুমুক দিতে দিতে হাসলো একটু।
তুষি একটা বড় ট্রে হাতে ছুটে এলো তক্ষুনি। রেহেনুমা বললেন, আস্তে আস্তে পড়ে যাবে। মেয়েটা ফুর্তি চিত্তে ট্রে এনে সবার সামনে ছোট টেবিলটাতে রেখে বলল। বাবা দেখো। শকত অবাক হয়ে বললেন, এত সুন্দর কেক তুষি বানিয়েছে? তুষি বুক ফুলিয়ে বলল। ইয়েস, আজ মায়ের থেকে একটু সাহায্য নিয়ে একা একা করেছি। সাইফুল নিজেই কেটে এক টুকরো পিরিচে নিলেন। দেখতে তো ডিলিশাস, খেয়ে দেখি। কিন্তু কি উপলক্ষে এটা? মিন্টু লাফ ঝাঁপ দিয়ে বলল। আমি পাস করেছি তো, সেই জন্যে। সাইফুল হতাশ শ্বাস ফেলে বললেন, 33 পেয়ে? না, ম্যাথ বাদে সবগুলোতে এই মাইনাস পেয়েছি। সাইফুল আশ্চর্য হয়ে গেলেন। রেহেনুমার দিক তাকাতেই বললেন। ঘটনা সত্যি? ভদ্রলোক অবাক হয়ে বললেন, তুই এত মার্কস কি করে পেলি? নিশ্চয়ই পাশের জনেরটা দেখে। তুষি ভাইয়ের কাঁধে হাত রেখে বলল। আরে বাবা, আমার ভাই এমনই। মিন্টু এগিয়ে দিল। ট্যালেন্টেড। হ্যাঁ হ্যাঁ। স্বার্থ বলল। একদম। মিন্তু আসলেই তোমার ভাই, দুজনের ট্যালেন্ট একই রকম। তুষি বুঝতে পারলো এটা প্রশংসা নয়, নির্ঘাত ঘোর বেইজ্জতি হবে। ভ্রুকুচকে বলল। আমি যথেষ্ট। মিন্টু আবার এগিয়ে দেয়। ট্যালেন্টেড। হ্যাঁ হ্যাঁ। তারপর এক টুকরো কেক পিরিচে নিয়ে স্বার্থকে দিতে ঝুঁকলো সে। চোকাচুকি হতেই স্বার্থ ভ্রু নাচালো। একবার সবাইকে দেখে আস্তে করে বলল। শরীর ঠিক হয়েছে? সারাদিনে কতবার জিজ্ঞেস করলেন? ও ফোঁস করে শ্বাস ফেলে বলল। একদিন খেয়ে 10 দিন অভুক্ত থাকা কত কষ্টের তুমি জানো? তুষি ঠোঁট হা করে ফেলল। সতর্ক চোখ ঘুরিয়ে সবাইকে দেখলো আরেকবার। রেহেনুমা বললেন। আচ্ছা, ইউষা কোথায়? কতবার ডাকলাম, এখনো নিচে নামেনি। ইউষা, ইউষা, সবাই এখানে, তুই ঘরে কি করছিস? আজকে খুব পড়া বেড়েছে তোর, না? ইউষা আর বসে থাকতে পারল না। পিলপিলে পায়ে খড় ছেড়ে বের হলো। অথচ দরজার চোকার ছুতেই মুখোমুখি বেরিয়ে এলো অয়ন। বুকটা ধক করে ওঠায় থামলো ইউষা। তবে অয়ন ওর দিকে তাকালো না আজও। নিজের মতো নেমে এলো নিচে। ইউষার মন চুপ করে তলিয়ে গেল বিষাদে। অয়ন ভাই নিশ্চয়ই কষ্ট পেয়েছেন, রাগ করেছেন খুব। কিন্তু ইউষা তো তা চায়নি। ওর বোধহয় হ্যাঁ বললেই ভালো হতো। এমনি অয়ন ভাই বিষণ্ণ হয়ে আছেন। অন্তত আবারও তার মন ভাঙতো না। ইউষার জীবন শূন্য করে হলেও অয়ন ভাই পূর্ণ থাকুক, তাও ভালো থাকুক। শওকত অয়নকে দেখে বললেন। তুমি কখন এলে? সন্ধ্যায়। তারপর সেই সোজাসুজি মায়ের দিকে চাইলো, বলল। মামুনি, তুমি আমার জন্য মেয়ে খুঁজতে চাইলে না? এই সময় এমন প্রসঙ্গ, তাও অয়নের মুখে। সবার মনোযোগ তটস্থ বেগে ঘুরে এলো অমনি। তনিমা বিভ্রান্ত চিত্তে বললেন। চাইলাম তো। সিঁড়িতে ইউষার পা আর চলছে না, বুক শুকিয়ে গেছে প্রায়। ও না করাতেই কি অয়ন ভাই এখন অন্য কাউকে বিয়ের কথা বলবে? কোনো রকম কদম টেনে টুনে সিঁড়ির একদম কোণে এসে থামলো মেয়েটা। অয়ন শওকতের দিকে চেয়ে বলল। বাবা, আমি বিয়ে করতে চাচ্ছি। শওকত বিভ্রমের তোড়ে বিস্মিত হয়ে চেয়ে রইলেন। চেষ্টা করলেন ঘটনা বুঝতে। একই রকম ভাঁজ পড়ল স্বার্থর কপালে। ব্যাপারটা চট করে কেউই ধরতে পারল না। তবে সাইফুল খুশি হয়ে বললেন। বাহ, এটা তো ভালো খবর। জয়নব একবার স্বার্থর দিকে চাইলেন। সে তো নিজেই প্রশ্ন নিয়ে চেয়ে। এদিকেও তুষিও কিছু বুঝতে পারছে না। অয়ন ইউষার মাঝে কিছু ঘটলে ইউষা তো ওকে জানাতো। কই, এতবার দেখা হলো কিছু বলেনি যে। তনিমা বললেন। সত্যি বিয়ে করবি? মজা করছিস না তো? না, আমি সিরিয়াস। আমি বিয়ে করতে চাই। জয়নব বললেন। হঠাৎ এমন সিদ্ধান্ত কেন দাদু ভাই? সাইফুল বললেন। থাক না আম্মা, ওকে এত প্রশ্ন করা না করি। ও বিয়ে করবে বলছে যখন, ভাবি আপনি ওর জন্য মেয়ে দেখা শুরু করুন, আমরাও খোঁজ নেই। অয়ন বলল। খোঁজ নিতে হবে না। রেহেনুমা বললেন। তাহলে যেখানে গেলি সেখানে কাউকে পছন্দ হয়েছে? শওকত অধৈর্য হয়ে বললেন। মেয়েও দেখব না? তোমারও পছন্দ নেই? আমাদের বা কি করতে বলছো? নিজে বা কি করতে চাচ্ছ? ইউষা দাঁড়িয়েছিল অয়নের চেয়ে কয়েক হাত দূরত্বে। মেয়েটা যখন শুষ্ক ফাঁকা বুক নিয়ে হা হুতাশে মরছিল, অয়ন ওর কোনুইয়ে এক টান মেনে নিজের পাশে এনে বলল। আমি ওকে বিয়ে করব। তপ্ত দুপুরে নিথর বাতাসে বজ্রপাত কেমন হয়
তার আজ যেন হাড়ে হাড়ে সৈয়দ নিয়াবাসের প্রত্যেকে বুঝে ফেলল আজ। একটু আগে লিভিং রুমে জমজমাট আড্ডা রেশ কর্পূরের মতো উধাও হলো কোথাও। পিন পতন নীরবতা ছিঁড়ে হাতের গ্লাসটা শব্দ করে টেবিলে রাখলেন শওকত। তোড়ে গ্লাস ছলকে হলুদ পানীয় ছিটকে পড়লো চারপাশে। সাথে বুক ছ্যাদ করে উঠল ইউষার। চোখ নিচে নেয়ার সঙ্গে সঙ্গে শরীরটা গুটিয়ে গেল। থরথর করা হাতটা তুলে কপালের ঘাম মুছল সে। মেয়েটা স্বপ্নেও ভাবেনি অয়ন ভাই ওকে এভাবে সবার সামনে টেনে এনে দাঁড় করাবে। এখন কাকে কি জবাব দেবে ইউষা? অপরাধীর মতো চিবুক নুয়ে রাখলো সে। ঢের বুঝলো এই মুহূর্তে প্রত্যেকটা মানুষ হতবিহবল চোখে ওদের দুজনকেই দেখছে। এই বিস্তর নিস্তব্ধতা ভাঙলেন তলিমা। অবিশ্বাসের তোড়ে কথা আটকে এলো তার। থেমে থেমে বললেন, তোর কি মাথা ঠিক আছে অয়ন? ইউষাকে বিয়ে করবি তুই? কি কি যাতা বলছিস? অয়নকে বিচলিত দেখালো না, উল্টো পাল্টা প্রশ্ন করলো। কেন মামনি, এত অবাক হওয়ার কি আছে? করতে পারি না? না, ও তোর ছোট বোন। তুই তো নিজে ওকে কত আদর যত্ন নিয়ে বড় করলি। অয়নের চোখ মুখে বদল এলো না, চোয়াল শক্ত রেখে স্থির থেকে বলল, ইউষা আমার আপন বোন, রক্তে তো কেউ নয়। তাহলে বিয়েতে সমস্যা কিসের? শওকত ধুম করে উঠে দাঁড়ালেন, চেঁচিয়ে বললেন, আলবাত সমস্যা। ফাজলামো হচ্ছে নাকি এটা? যখন যার যা ইচ্ছে তাই করা হচ্ছে। গত 2 দিন আগে তুষিকে বিয়ে করবে বলে বাড়ি মাথায় তুলেছ, বড় ভাইয়ের কলার ধরেছ, ভাঙচুর করেছ, আর একটা মাস না যেতে ইউষাকে বিয়ে করবে? বোকা বাবু আমাদের। আমি জানি না তুমি এইসব কেন করছো। কেন করেছি? করছো তো নিজের জিদ মিটাতে, তুষির উপরে রাগ দেখাতে। ওর বোনকে বিয়ে করবে এখন, প্রতিশোধ নিচ্ছ। অয়ন, মাথাটা এতই খারাপ হয়ে গেল যে মাঝখানে আরেকটা নির্দোষ মেয়েকে টানছ। শুনো অয়ন, উষা এই সৈয়দ বাড়ির বড় মেয়ে। ওকে নিয়ে কোনো রকম কোনো স্প্রিয়ান হবে না। অয়ন ধীর কণ্ঠে বলল, বাবা আমি এমন নই, এত অমানুষ নই আমি। বিশ্বকে আমি জন্মাতে দেখিনি। ও আমার সাথে বড় হয়েছে, ওকে আমি স্নেহ করি। অন্যের ওপর জেদ মেটাতে আমি আর যাই করি ইউষাকে বেছে নেব না। ইউষা আমার এক্সপেরিমেন্ট নয়, ও আমার বাঁচার পথ। শেষ কথাটা তীরের মতো ইউষার বুকে গিয়ে লাগলো। ধক করে উঠল দুনিয়াদারি। শুষ্ক গলা ভিজে গেল এক পশলা বিস্ময়ে। ও অয়ন ভাইয়ের বাঁচার পথ? স্বার্থ চুপ করে অয়নের মুখের দিকে চেয়ে আছে। অন্তর্ভেদী চাউনিতে বুঝতে চাইছে অয়ন আসলে চাইছেটা কি। ইউষা অয়নকে পছন্দ করেও জানে, কিন্তু অয়ন হুট করে ওকে বিয়ের সিদ্ধান্ত নিল। ব্যাপারটা পজিটিভ না নেগেটিভ? সাইফুল রেহেনুমা মুখ দেখা দেখি করলেন। হাসনা মিন্টুকে বললেন, দাদা ল, আমরা ঘরে যাই। মিন্টু এই ইশারা বোঝে। বড়দের কথার মাঝে তার ঠাঁই এখনো হয়নি, তাই চুপচাপ হাসনার সাথে কক্ষের পথ ধরল। এদিকে শওকত রেগেমেগে বললেন, লেকচার কম দাও। তোমাদের কাউকে আমি এক ফোঁটাও বিশ্বাস করি না। আমি তোমার সাথে উষার বিয়ে কোনোভাবে হতে দিব না। মেয়ে তো তোমার না, তুমি তাহলে রিয়েক্ট করছো কেন? চাচ্চুর মেয়ে, যা বলার চাচ্চু বলুক, ছোট মা বলুক। চাচ্চু আমাকে তোমাদের মেয়ের জামাই বানাতে কোনো অসুবিধা আছে? সোজা সাপটা প্রশ্নে সাইফুল থতমত খেলেন। জিভে ঠোঁট ভিজিয়ে কিছু বলতে গেলেই শওকত গর্জে বললেন, খবরদার সাইফুল, ওর কথায় একদম গলবি না, একদম নাকা নাকা হাবভাব করবি না। মনে রাখিস এটা তোর মেয়ের জীবনের প্রশ্ন। অয়ন ফের শুধালো, চাচ্চু উত্তর দাও, অসুবিধে আছে? আমি আসলে অয়ন, ভাইজানের উপর দিয়ে আমি কি বলবো বলো? শওকত বললেন, কিছু বলার দরকারও নেই। তুষির জন্য এই ছেলের মাথা খারাপ হয়ে গেছে। এখন যা চাইছে, যেভাবে পাচ্ছে, মানসিক শান্তি নষ্ট করতে। বারবার এরকম একটা প্রসঙ্গতে নিজের নাম আসায় লজ্জায় অস্বস্তির মরমে মরে যায় তুষি। সম্মান হানিতে গলার খাজে ঢুকে যায় চিবুক। কিন্তু জীবনটা ওকে এমন উপহাসের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিয়েছে, ও চাইলেও এসব থেকে আর কখনো পালাতে পারবে না। অয়ন চোখ বুঝে দম ফেলল, খুব কঠোর মুখে বলল,
বারবার এক কথা বলো না বাবা। আমি কারো ওপর রাগ জেদ থেকে ইউসাকে জীবনে জড়াচ্ছি না। এটা আমার ব্যাপার, আমাদের ব্যাপার। দয়া করে আমার আর ইউসার মাঝে আমার ভাইয়ের বউকে টেনো না তুমি। স্বার্থর দুই ব্রু কপালে চলে গেল। ভাইয়ের বউ, এই কথাটা ভীষণ পছন্দ হলো ওর। যাক, এতদিনে অয়ন তাহলে ঠিক লাইনে এসেছে। তারপর আর চোখে ঘুরিয়ে তুষিকে দেখলো। সেই নজর ফিরে এলো মায়ের কথায়। তনিমা বললেন, অয়ন, যাই বল আর তাই বল, এই সম্পর্ক হবে না। লোকে কি বলবে? সবাই সিসি করবে আমাদের, আত্মীয় স্বজন বলবে এক বোনকে না পেয়ে আর এক বোনের সাথে বিয়ে হচ্ছে। আমি তোদের জন্য এই বাড়ির সম্মান আর নিলামে তুলতে পারবো না। রেহিনুমা একই সুরে বললেন, দেখ বাবা, বিয়ে একটা মানুষের জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ অধ্যায়। এইসব নিয়ে হঠকারিতা করতে নেই। হজুগের বয়সে এমন কিছু করা উচিত হবে না যেটা আর কখনো শুধরানোর উপায় না থাকে। মাঝখান থেকে তো আমার মেয়েটার জীবন নষ্ট হবে। ইউসা চুপ। অয়ন উদ্বেগ নিয়ে বলল, ছোটো মা, আমি কেন ঈশ্বর জীবন নষ্ট করব? ও তো সেই প্রথম থেকে আমার আদরের। কোনো দিন ওকে একটা ধমক অবধি দেইনি আমি। এমনও হয়েছে ইউসা যেটা ভয়ে তোমাদের কাছে চাইতে পারেনি সেটা ও আমাকে এসে বলতো, আমি এনে দিতাম। আমি ওকে বুঝেও আমাকে বোঝে। তাহলে তোমাদের এত আপত্তি কিসের? শওকত খিটমিট করে বললেন, মাথা খারাপ ছেলে। কম্পোর্জন ধুয়ে পানি খাবে তুমি? উইশা তোমাকে সব বলতো, কারণ তুমি ওর কাছে বড় ভাইয়ের মতো। আর তুমি কি না এসবের সম্মানের দয়া দিয়ে ওকেই বিয়ে করবে বলছো? তাও বুঝতাম যদি এর মাঝে কোনো ভালোবাসা থাকতো, কিন্তু তা তো নেই। তুমি ওকে ভালোবাসো? অয়নের অনর হাব ভাবে কিছু ভাটা পড়লো এবার। একটু থেমে বললেন, না। এই না শব্দ ইউসার কাছে পুরনো। অয়ন তো ওকে সোজা সাপটা বলেই দিয়েছিল ভালোবাসে না। কিন্তু তাও একই রকম কষ্ট হলো আজও। আজও বুক ছিঁড়ে গেল। মাথা নত করে ঠোঁট দুটো টিপে রাখলো সে। সেই সাথে আরেক পশলা বিভ্রান্তিতে থমকে গেল সকলে। শওকত তাজ্জব হয়ে বললেন, তাহলে তুমি কেন তাকে বিয়ে করবে? অয়নকে এবার কেমন অস্থির দেখালো। জিভে ঠোঁট চোবালো এলোমেলো ভাবে। বলল, ভালোবাসবো পরে। ইয়ার কি নাকি পরে ভালোবাসবেন উনি? এরকম হয় কখনো? এই পর্যায়ে তুষি আর চুপ থাকতে পারল না। এক পা এগিয়ে এসে বলল, কেন হয় না বাবা? হয়তো অনেক হয়। একসাথে থাকতে থাকতে মায়া বাড়ার সঙ্গে সঙ্গে ভালোবাসাও হয়ে যায়। এই তো আমার আর আপনার মেজ ছেলেকেই দেখুন। শুরুতে আমাদের মাঝেও কিছুই ছিল না। উনি উত্তর মেরুর মানুষ হলে আমি ছিলাম দক্ষিণ মেরুর। দুজনেরই দুজনকে সহ্য হতো না। ওনার রুমের সামনে অবধি যাওয়া নিষেধ ছিল আমার। ওনাকে দেখলেই আমার মারতে ইচ্ছে করতো। কিন্তু সেসব ছাপিয়ে আমরা কি এখন এক হইনি, সংসার করিনি? স্বার্থ হতভম্ব হয়ে বলল, তোমার আমাকে মারতে ইচ্ছে করতো? এতগুলো লাইনের মধ্যে এই একটা কথাই ধরলো মানুষটা। জিভ কাটলো তুষি। মহাবিপাকে পড়ার মতো চেহারা বানিয়ে বলল, না মানে শুরুতে শুরুতে ওসব আগের কথা। আপনিও তো কিছু হলেই আমায় জেলে দিতে চাইতেন। স্বার্থ তপ্ত চোখে চেয়ে রইল। তাও তনিমা বললেন, তুষি, তোদের ব্যাপার আলাদা। সার্থক জীবনে কোনো মেয়ে ছিল না, কিন্তু অয়নের। বিব্রত চেহারায় থেমে গেলেন রমণী। জয়নবকে বললেন, আম্মা, আপনি চুপ করে আছেন কেন? আপনি অন্তত কিছু বলুন। বৃদ্ধা দীর্ঘশ্বাস ফেলে বললেন, আমার আসলে এখানে কিছু বলার নেই। শওকত বললেন, কিছু বলতে হবে না আম্মা, আমি তো বললামই কোনো বিয়ে হবে না। যদি বিয়ে করতে হয় বাইরে মেয়ে দেখো অয়ন, উষা নয়। স্বার্থ বলল, কিন্তু আমার মনে হচ্ছে ইউসা অয়নের সাথেই ভালো থাকবে। এমন বিরুদ্ধাচরণে শওকতের মাথায় আগুন জ্বলে উঠল। ফুঁসে বললেন, হ্যাঁ হ্যাঁ, তা তো মনে হবেই। অন্তত যারা নিজেরটা বোঝে তাদের এমনই মনে হবে। আফটার অল পথের কাঁটা দূর হচ্ছে, তার বৈবাহিক জীবন থেকে ঝামেলা কমছে। এতে অন্যের যদি ক্ষতি হয় তবে তার কি? স্বার্থর মেজাজ চটে গেল। আর একটাও কথা না বলে দুম করে উঠে উপরে চলে গেল সে। সাইফুল বললেন, এভাবে বললে কেন ভাইজান?
ছেলেটা কষ্ট পেল না? অয়ন মৃদু এসে বলল, কষ্ট পাবে কেন চাচ্ছু? বাবা একটা কথা সত্যিই বলেছে, আমি বিয়ে করে ফেললে ভাইয়া আসলেই চিন্তিত থাকবে। তুষি প্রতিবাদ করলো নিচু স্বরে। আপনার ধারণা ভুল। আপনার বিয়ে নিয়ে ওনার নিশ্চিন্ত হওয়ার না হওয়ার কিছুই নেই। আমাদের সম্পর্ক ওই জায়গায় এখন আর নেই অয়ন ভাই। উনি নিজের স্বার্থের জন্য আপনার হয়ে কথা বলেননি। উনি সব সময়ই আপনার ভালো চান, চেয়ে এসেছেন। অয়ন জবাব দিল না, তাকালো না ওর দিকে, শুধু মেঝেতে শক্ত চিবুকে চেয়ে ভ্রু কুঁচকে রাখলো। তবে দেখা গেল ঢোক গিলতে, যেন কিছু বলতে চেয়েও গিলে নিচ্ছে। তারপর চোখ তুলে বাবার দিকে চাইলো। ও জিজ্ঞেস করলো, বাবা, আমার সাথে ইউষার বিয়ে দেবে কিনা? কখনো না, কোনো দিন না। এবার সাইফুলের দিক চাইলো অয়ন। ভদ্রলোক নিজেই বললেন। আমিও চাই না। ছোট মায়ের দিকে তাকালে রেহিনুমা বললেন, আমিও না। জয়নব চুপ, যেন পণ করেছেন মুখ খুলবেন না। তনিমা রীতিমতো এসে ইউষার বাঁ হাতটা ধরে টানলেন, চাইলেন ছেলের থেকে ছাড়াতে। তবে এবার জায়গা থেকে নড়ল না ইউষা, পাথর হয়ে এক জায়গায় গেড়ে রইল সে। তনিমা জোর খাটালেন, ভাবলেন অয়ন ধরে আছে, বললেন। অয়ন, ওর হাত ছাড়। ও উত্তর দেবার আগে ইউষা আনত থেকেই বলল, না বড় মা, অয়ন ভাই ছাড়লেও আমি ওনার হাত ছাড়বো না। হতবুদ্ধি হয়ে গেলেন তিনি। একটু দম নিল ইউষা, নিচু স্বরে বলল, আব্বু, আমিও অয়ন ভাইকে বিয়ে করতে চাই। সকলে নির্বাক স্তব্ধ হয়ে পড়ল। শওকত ধমকে বললেন, উষা, তোর কি মাথা বিগড়ে গেছে? এই পাগলের পাগলামিতে সায় দিচ্ছিস কেন? ইউষার ঠোঁট জোড়া তিত্তির করে উঠল, যেন কিছু বলতে চেয়েও আটকালো গলায়। জয়নব ফোঁস করে শ্বাস ফেলে বললেন, ইউষার মাথা বিগড়ায়নি শওকত। তোমরা কি ওর মনের খবর জানো? ও অয়নকে পছন্দ করে। চমকে উঠল সবাই। ইউষা নিজেও ভরকে গেল কিছুটা। দিদুন জানলো কি করে? অয়নের দিক চাইলো ও, তার চোখেও একই রকম প্রশ্ন, যা দেখে স্পষ্ট সে কিছু বলেনি। সাইফুল স্তম্ভিত আওড়ালেন, কি কি বলছো আম্মা? হ্যাঁ, আমাকে স্বার্থ দাদুভাই বলেছে। ভীষণ বিস্ময়ে চোখ প্রকট করলো তুষি, বিড়বিড় করে বলল, বিটকেলটা জানে এসব? আমাকে তো কখনো কিছুই বলেনি। শওকত তনিমা এক পল দেখলেন নিজেদের। সাইফুল রেহেনুমার সঙ্গে দফায় দফায় তাদের মুখ চাওয়াচাওয়ি চলল। ছেলে মেয়ের এই কাণ্ডে কিছুক্ষণের জন্য চারজনেই থম মেরে গেলেন। শেষে পুরুষরে শুধালেন রেহেনুমা। ইউষা, দিদুন যা বলছে সত্যি। ইউষা জিভে শুষ্ক ঠোঁট ভেজালো, বুকে সাহস এনে বলল, সত্যি? ও তুষিকে পছন্দ করে জেনেও তুই? মেয়েটা কথা টেনে নিল, নিস্পন্দন নয়নে বলল, না মা, এই পছন্দ তো নতুন নয়, গত 5 বছরের গল্প এটা। এক চোট বিস্ফোরণে ধরণী কেঁপে উঠল। তনিমার হাত থেকে ইউষার হাতটা ছুটে গেল সহসা। অস্ফুটে বললেন, 5 বছর? ইউষার চোখ থেকে 2 লাইন গাঢ় জল 2 গালে এসে নামলো। অয়নের ধরে রাখা হাতের দিকে আকুল নয়নে চাইলো এক পল। দৃষ্টি ভরে ঝাপসা লাগলো সব। জড়তা আর সংকোচে নিংড়ে এলো কণ্ঠস্বর। কিন্তু আজ যে নিজেকে লুকোলে চলবে না। অয়ন ভাইয়ের পাশে দাঁড়াতে হবে তো, না হলে এই যুদ্ধে অয়ন ভাই একা জিতবেন কি করে? ইউষা কান্না ঠেনে বলল, যখন থেকে বুঝতে শিখেছিলাম ভালোবাসা কি, তখন থেকে অয়ন ভাইকে পছন্দ করতাম। হুম, পছন্দ বললে ভুল হবে, আমি অয়ন ভাইকে ভালোবাসি মা। অয়ন চোখ বুঝে নিল, খুলল ভীষণ ক্লান্ত ভাবে। রেহেনুমা বিমূঢ় বনে বললেন, কি? আমি কি শুনছি এসব? এই ইউষা, তুইও কি পাগল হয়ে গেলি? তনিমা বললেন, তুই যদি অয়নকে অত আগে থেকে ভালোবাসিস, তাহলে কেন সেদিন তুষির সাথে ওর বিয়ের কথা বলেছিলি? কেন তোর চাচ্চুকে বলেছিলি যে অয়নের সাথে যেন তুষির বিয়ে দেয়? কারণ অয়ন ভাই আমাকে নয়, তুষিকে ভালোবাসতো, ওকে বিয়ে করতে চাইতো। নিজের কথা ওনাকে বলার সুযোগটাই যে পাইনি আমি। যেদিন এসব জানলাম, আমি সেদিন থেকে চেষ্টা করেছিলাম নিজের এই সব অনুভূতি নিজের মাঝে দাফন করে দেব, কিন্তু পারিনি। তাও ভাগ্যকে আমি মেনে নিয়েছিলাম, চেয়েছিলাম ওরা ভালো থাকুক। তখন তো তুষি আর মেজো ভাইয়ারও কিছু ঠিক হয়নি, তাই ভাবলাম আমার সুখ নাই হোক, অন্তত ওরা তো সুখী হোক।
কিন্তু তাও তো হলো না। সেই আমার ভাগ্য আজ আবার সব কিছু শেষে আমাকে অয়ন ভাইয়ের পাশে এনেই দাঁড় করালো বড় মা। বারবার আমি এখান থেকেই পালাবো কি করে বলো তো? শওকত বললেন। উইশা, মা, তুই অন্তত বাচ্চামি করিস না। ওর সাথে তুই সুখী হবি না কখনো। ইউষার ঠোঁট ভেঙে এলো কান্নায়। দীর্ঘশ্বাস মিঠিয়ে বলল, না হলাম, আমার তো তা নিয়ে কোনো আফসোসও নেই। অয়ন ভাই তো বলল আমি তার বাঁচার পথ। মরার আগ অব্দি আমি না হয় সেই পথ হয়েই থাকবো। সারা জীবন অয়ন ভাই আমার পাশে থাকবে। এইটুকুই তো সুখ, এইটুকুই শান্তি অন্তত পাবো তাতে। নিষ্পপ দৃষ্টি নামিয়ে অয়ন পাশ ফিরে চাইল এবার। বিস্ময় আবির্ভূত সেই চাউনি। ইউষার গাল, গলা, বুক ভিজে যাচ্ছে। মেয়েটা বুঝতেও পারল না এক্ষুনি কত দামি একটা কথা বলে ফেলেছে ও। রেহেনুমা অতিষ্ঠ হয়ে বললেন, ইউষা, এত বড় হয়ে যাসনি কিন্তু। জীবন একটা লম্বা সফর। বাবা মা সারা জীবন থাকবে না, জেনে বুঝে আগুনে ঝাঁপ দিবি? অয়নের খারাপ লাগলো কথাটায়। কাষ্ঠ হেসে বলল, শুধুমাত্র তোমার ছোট মেয়েকে ভালোবেসেছিলাম বলে আমাকে আজ আগুনের সাথে তুলনা দিচ্ছ কেন? মানুষ কি তার অতীত থেকে বেরিয়ে ভবিষ্যতে যেতে পারে না? সব ভুলে আবার বাঁচতে চাইতে পারে না? আমিও তাই চাইছি। ইউষার সাবালিকা, তাহলে তোমাদের এত অসুবিধে কোথায়? শওকত দুই হাত তুলে বললেন, অনেক হয়েছে, আর না। আর একটা কথাও এখানে খরচ করব না আমি। সাইফুল, তোর মেয়েও একে পথের প্রতীক। কাকে কি বোঝাবো আমরা? আমরাও বা এই বাড়িতে আছি কেন? ছেলে মেয়ে যা মন চায় তাই করছে, তাই বলছে। জয়নও বললেন, ইউষা, দ্বিতীয়বার ভাবো। আমি আর ভাববো না দিদুন, আর না। কেউ একজন আমাকে বলেছিল লাইফ ইজ নট এ ক্যালকুলেটর। সত্যি তো, জন্ম, মৃত্যু, বিয়ে এসব কি ক্যালকুলেটরে করে হয়? এসব তো আগে থেকেই ঠিক করা থাকে। আমি যতই ভাববো আমার ভাগ্য কি বদলাবে বলো? এই কথার আর জবাব এলো না। প্রত্যেকের চোখ মুখে বিষণ্ণতার সাথে পরাজয়ের বিশদ একটা চিহ্ন বসে গেল। এমন ভয়ানক নীরবতা এই ঘরে আগে কখনো নেমেছে? অয়ন বলল, তাহলে বিয়ের আয়োজন করি বাবা। শওকত নাক কুঁচকে চাইলেন। আশ্চর্য, আমরা তো হ্যাঁ বলিনি। তোমার এত তাড়া কেন? কারণ তো একটাই আছে চাচ্ছু, তুমি বরং কালেই কোনো সেন্টারের কথা বলো, বুকিং দাও। আমাদের যত দ্রুত থেকে দূরের আত্মীয় সবাইকে ইনভাইট করবে। আমি ধুমধাম করে ইউষাকে বিয়ে করব। আর অবশ্যই বিয়ের সব খরচা আমার। অয়ন বলল না, যেন ঘোষণা দিল। তারপর এতক্ষণে ছাড়লো ইউষার হাতটা। পাশ কাটিয়ে যাওয়ার সময় আরেকবার চাইলো ওর দিকে। এরপর লম্বা লম্বা পা ফেলে ঘরের পথ ধরল সে। রেহিনুমা মেয়ের কাছে এসে মাথায় হাত রাখলেন, বললেন, আবারও ভেবে দেখ। ইউষা অটল চিত্তে চুপ করে রইল। হতাশ বিরস শ্বাস বুকে চেপে চলে গেলেন রমণী। তনিমা জায়ের পিছু নিলেন। আস্তে ধীরে বসার ঘর ফাঁকা হয়ে গেল। জয়নবও দাঁড়ালেন না। খা খা করে ইউষার সব শক্তি শুষে নিয়ে যায়। খা খা ঘর ইউষার সব শক্তি শুষে নিয়ে যায়। ধপ করে মেঝেতে বসে পড়ল মেয়েটা। মাথা এলিয়ে দিল কাঠের আসবাবের সাথে। বিয়ে তো হবে, কিন্তু ভবিষ্যৎ আছে এর। অয়ন ভাই কি আদৌ পারবে ওকে স্ত্রী হিসেবে ভালোবাসতে? পারবে না। ভালোবাসা এত সহজ নয়। কিন্তু তাও ইউষা এই বিষ খেতে চাইল। অয়ন ভাই ওর স্বামী হবে, কাগজে কলমে লেখা থাকবে নওরিন নাস ইউষা তার স্ত্রী। এটুকুই বেঁচে থাকতে যথেষ্ট ওর কাছে। চোখে জলের তোড়ে সমুদ্র বওয়ার যাওয়ার মাঝে ইউষা টের পেল কেউ একজন হাঁটু গেড়ে পাশে এসে বসেছে। ও জানে এটা কে। নরম নয়নে পাশ ফিরল। চোখে পানি নিয়ে মৃদু হাসল তুষি। ভেজা অথচ স্ফূর্ত কণ্ঠে বলল, কনজুলেশন। কান্নার মাঝে হেসে ফেলল ইউষা। শুধরে নিল। কংগ্রাচুলেশনস। তারপর হাত বাড়াতেই তুষি দুই হাতে ঝাপটে ধরলো ওকে। ইউষা ঝরঝর করে কেঁদে উঠল সহসা। বোনের বুকে মুখ লুকিয়ে হু হু করে বলল, আমি শেষমেশ অয়ন ভাইকে পাবো তুষি?
শেষমেশ অয়ন ভাই আমার হবে। খাঁজ কাটা মেটাল বিনে দাউ দাউ করে আগুন জ্বলছে। ধোঁয়াগুলো বারান্দা থেকে চলে যাচ্ছে বাইরে। বিনের সামনে মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে অয়ন। ছোট্ট কালো মেমোরি কার্ডটা হাতের মধ্যে ঘুরিয়ে হঠাৎই সে আগুনের মধ্যে ছুঁড়ে ফেলল সে। এরপর বাঁ হাতের দামি ফোনটাও ফেলল সিথায়। একে একে বেনারসি, শেরওয়ানি আর মেয়েলি সব জিনিসপত্র ওই আগুনের মাঝে দিয়ে দিল অয়ন। রাখলো না। তুষির জন্যে ও যা কিনেছিল, যেখানে তুষির ছবি ছিল, সব আজ স্বেচ্ছায় অয়ন পড়তে দিল এখানে। তারপর আরাম করে আসন দিয়ে বিনের পাশে বসলো অয়ন, খুব কাছাকাছি, যেখান থেকে ওই তপ্ত অনলের আঁচ পাওয়া যায়। কিছুক্ষণ চেয়ে রইল আগুনের শিখার দিকে। হুট করে ঠোঁট টেনে হাসলো অয়ন, নিস্তেজ হাসি। বলল,